আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আব্দুল হামিদ ও রাইসা বেগম ছাড়া তাদের আর কোনো ভাই বোন নেই। রাইসা বেগমের বিয়ে হয়েছিল একই জেলার খোকসাবাড়ির বড়লোকের একমাত্র ছেলে আলী আশরাফের সঙ্গে। বিয়ের কয়েক বছর পর তার মা বাবা মারা যান। আলী আশরাফ মা বাবা মারা যাওয়ার পর জাতি শত্রুর ষড়যন্ত্রের শিকার হন। ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অর্ধেক সম্পত্তি বিক্রি করে ঢাকায় এসে ব্যবসা শুরু করেন। তখন ভাড়া বাসায় স্ত্রী ও 3 বছরের ছেলে আলী হোসেনকে নিয়ে থাকতেন। 4-5 বছরের মধ্যে ব্যবসার উন্নতি করে রায়ের বাজারে জায়গা কিনে এই অ্যাপার্টমেন্ট বাড়ির কাজ শুরু করেন। টাকার প্রয়োজনে দেশের বাকি সব সম্পত্তি বিক্রি করে দেন। বাড়ি কমপ্লিট হওয়ার পর একমাত্র সন্তান আলী হোসেন মারা যায়। ছেলের শোকে রাইসা বেগম পাগলের মতো হয়ে গিয়েছিলেন। পুরো পাগল হয়ে যাওয়ার আশঙ্কায় ডাক্তারের পরামর্শ মতো আব্দুল হামিদ ও উম্মে হাফসা ছোট ছেলে আব্দুল সাত্তারকে দিয়ে দেন। তখন আব্দুল সাত্তারের বয়স 10 বছর। বড় হয়ে তাদেরকে ছেড়ে মা বাবার কাছে চলে না যায়, সেজন্য স্ত্রীর কথা মতো আলী আশরাফ ব্যবসা ও এই বাড়ি আব্দুল সাত্তারের নামে উইল করে দেন। আলী আশরাফ ব্যবসার প্রয়োজনে বিদেশে গিয়েছিলেন। ফেরার পথে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে রাইসা বেগম ম্যানেজারকে দিয়ে ব্যবসা চালিয়ে আসছেন। আব্দুল সাত্তার মাস্টার্স পরীক্ষা দিয়ে ফুফু আম্মার জিদে ব্যবসা দেখাশোনা করছে। ছোট বোনের বিয়ে ও পা ভেঙে যাওয়ার কারণে প্রায় 5 মাস অফিসে যেতে পারেনি। তাই মা দেশের বাড়িতে চলে যাওয়ার পর নিয়মিত অফিস করছে। এতদিন অফিস না করায় প্রচুর কাজের চাপে তাসনিমকে দিনে সময় দিতে পারেনি, তবে রাতে ফোনে আলাপ করে। একদিন আলাপ করার সময় তাসনিম বলল, তোমার কথা আব্বুকে বলেছি, আলাপ করার জন্য নিয়ে আসতে বলেছে। কবে আসবি বলো? আমি কবে যাব বললে তো হবে না, তোমার আব্বু ব্যস্ত মানুষ, যখন যাব তখন যদি উনি ওনার বাসায় না থাকেন। তাছাড়া একটা অচেনা ছেলেকে দারোয়ান ঢুকতে দেবে কি? তাসনিম হেসে উঠে বলল, দারোয়ানের চিন্তা তোমাকে করতে হবে না। শোনো, পরশু শুক্রবার, ওই দিন তোমার আসার কথা বলে আব্বুকে বাসায় থাকতে বলবো। কি বলে না বলে কাল রাতে জানাবো, তা জানাইও। তবে শুক্রবার উনি যেতে বলুন আর নাই বলুন, তুমি কিন্তু কাল সকালে আসবে, কিছু আলাপ করব। এবার রাখি, খুব টায়ার্ড লাগছে, ঘুমাবো। কি ব্যাপার বলো তো? কয়েকদিন থেকে লক্ষ্য করছি ফোন করতে না করতে তাড়াতাড়ি ছেড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ো। এই কয়েকদিন যে খুব পরিশ্রম করতে হচ্ছে। তাসনিম অবাক হয়ে বলল, খুব পরিশ্রম করতে হচ্ছে মানে? বারে, এত পড়াশোনা করলাম বসে থাকার জন্য নাকি? তুমি কি চাও না তোমার স্বামী বেকার না থেকে কিছু কাজকর্ম করুক? আমি সে কথা জানতে চাইনি, জানতে চাচ্ছি সারাদিন এমন কি কাজ করো যে জন্য রাতে এত টায়ার্ড হয়ে পড়ো? কাল সকালে এসো, সারাদিন কি কাজ করি বলবো, ঠিক আছে? আসবো। আব্দুল সাত্তারের খুব ঘুম পাচ্ছিল। হাই তুলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে বলল, এবার রাখি তাহলে। তাসনিম বুঝতে পারলো সত্যি ও খুব টায়ার্ড। বলল, তোমাকে আর কষ্ট দেব না। তারপর সালাম বিনিময় করে লাইন কেটে দিল। আজ সকালে নাস্তা খাওয়ার সময় রকনউদ্দিন সাহেব বড় মেয়েকে বললেন, কই রে মা, অলরাউন্ডার ছেলেটাকে নিয়ে এলি না যে, এখনো সুস্থ হয়নি? আব্বুর কথা শুনে সাইমা হেসে উঠল। কি রে মা, তুই আবার হাসছিস কেন? হাসি থামে সাইমা বলল, তুমি আব্দুল সাত্তারকে অলরাউন্ডার বললে কেন? ক্রিকেট প্লেয়ারদের মধ্যে যারা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে পারে তাদেরকে তো অলরাউন্ডার বলে। তুই বুঝি খুব ক্রিকেট খেলা দেখিস? শুধু আমি নই, আপুও। তা কোন দেশের টিম তোদের ফেভারিট? আমার দক্ষিণ আফ্রিকা, আপুর পাকিস্তান। তবে এবছর পেপসি কাপে পাকিস্তানে খেলা দেখে পাকিস্তান টিম আমারও ফেভারিট হয়ে গেছে। শোয়েব আখতারের বোলিং ও অলরাউন্ডার ওয়াসিম আকরামের জন্য পাকিস্তান মনে হয় এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। রকনউদ্দিন সাহেব এবার বড় মেয়েকে বললেন, তুই কি বলিস, এবছর বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারবে? তাসনিম বলল, আমি 7-8 বছর ক্রিকেট খেলা দেখছি, আমার ধারণা এই খেলাটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। কখন কোন টিম জিতবে আর কখন হারবে বলা খুব কঠিন। তবে এবছর বিশ্বকাপের ব্যাপারে সাইমার সাথে আমি একমত। তোরা নিজের দেশের টিমের ব্যাপারে কিছু বললি না যে? আমরা নিজের দেশে টিমকে খুব ভালোবাসি। এবছর বিশ্বকাপে খেলতে গেছে জেনে গর্ববোধ করছি। যখন ভালোভাবে খেলবে এবং চ্যাম্পিয়ন হবে তখন শুধু নিজের দেশের টিমই ফেভারিট হবে। ছেলেটার নাম আব্দুল সাত্তার বললি না? হ্যাঁ,
আব্দুল সাত্তার ক্রিকেট খেলে না? তা জানি না, তবে খেললে নিশ্চয়ই কোনো না কোনো টিমে খেলতে দেখতাম। যাকগে, এখন তার খবর বল। উনি সুস্থ হয়েছে, তুমি যদি শুক্রবার বাসায় থাকো তাহলে ওকে নিয়ে আসবো। রকুনউদ্দিন সাহেব কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, সকালের দিকে নিয়ে আসিস, বিকালে বেরোবো। রিডিং রুমে সাইমা পড়ছিল। তাসনিম সেজেগুজে এসে জিজ্ঞেস করলো, তোর আজ ক্লাস আছে? না। কোথাও যাবি মনে হচ্ছে? হ্যাঁ, গাড়ি নিয়ে যাচ্ছি, ফিরতে দেরি হবে, তাই জিজ্ঞেস করলাম। সাইমা মিটি মিটি হাসতে লাগলো। কি রে, হাসছিস যে? সাদা পোশাকে তোকে বেহেশতের হুরের মতো লাগছে। আব্দুল সাত্তার সাহেবের মাথা না ঘুরে যায়। তাসনিম মেকে রাগ দেখে বলল, বেহেশতের হুর কখনো দেখেছিস? তার সঙ্গে তুলনা করলি যে? দুনিয়ার কোনো মানুষই দেখেনি, আমি দেখব কি করে? বেহেশতের হুরের বর্ণনা দাদির কাছে শুনেছিলেন। কিছুদিন আগে সূরা আর রহমানের ব্যাখ্যা পড়ে তুইও তো শোনালি। তারপর বলল, কাল তাকে নিয়ে আসবি। আজ আবার যাচ্ছিস কেন? ফোন করে দিলেই তো পারিস। তাই করতাম, গত রাতে ফোনে আজ সকালে যেতে বলেছে। তাহলে অভিসারে যাচ্ছিস? যা যা, কাল আব্বুর ইন্টারভিউতে যেন পাশ করতে পারে শিখিয়ে পড়িয়ে আয়। তোকে আর পাকামি করতে হবে না, নিজের চরকায় তেল দে বলে তাসনিম বেরিয়ে পড়ল। আব্দুল সাত্তার নাস্তা না খেয়ে তাসনিমের জন্য অপেক্ষা করছিল। রাইসা বেগম দুবার তাগিদ দিয়েছেন। আব্দুল সাত্তার বলেছে একটু পরে খাবো। তৃতীয়বার এসে বলল, ফুপা আম্মা বসো, একটু আলাপ করি। রাইসা বেগম বললেন, কটা বেজেছে দেখেছিস? নাস্তা খেয়ে নে, তারপর আলাপ করবি। একদিন দেরিতে খেলে কিছু হবে না, তুমি বসো তো বলে একটা হাত ধরে পাশে বসিয়ে দিল। কি পাগল ছেলে, আরো দেরি করলে তো সব ঠান্ডা হয়ে যাবে। যাক ঠান্ডা হয়ে, জমিলা খালা গরম করে দেবে। আলাপটা সেরে নেই। আচ্ছা ফুপু আম্মা, তুমি কি তাসনিমের ব্যাপারে কিছু জানো? জানবো না কেন, সবকিছু দেখেছি, শুনেছি, তোর মায়ের কাছেও সবকিছু জেনেছি। ওকে তোমার পছন্দ হয়? ও মা, পছন্দ হবে না কেন? ওর মতো সুন্দর মেয়ে আর কখনো দেখিনি। ও যে আব্বুর বাল্যবন্ধু রকুনউদ্দিন সাহেবের মেয়ে, তা জানো? হ্যাঁ, তোর মা বলেছে। শোনার পর থেকে আমিও খুব দুশ্চিন্তায় আছি। তোর আব্বা রাজি হলেও তাসনিমের আব্বা কিছুতে রাজি হবেন না। তাসনিম ওর আব্বুকে রাজি করাবে, তুমি দুশ্চিন্তা করো না। আল্লাহ যা করবেন তাই হবে। ও আব্বুর পরিচয় জানে না, আজ জানাবো বলে আসতে বলেছি। এখনো আসছে না কেন বুঝতে পারছি না। ওকে নিয়ে নাস্তা খাবো বলে অপেক্ষা করছি। এমন সময় কলিং বেলের শব্দ শুনে বলল, তুমি জমিলা খালাকে সবকিছু গরম করতে বলো, আমি ওকে নিয়ে আসি। তারপর নিচে এসে গেট খুলে সালাম বিনিময় করে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, কেমন আছো? তাসনিম বলল, ভালো। তুমি? ভালো না, মন খারাপ। মন খারাপের আবার কি কারণ ঘটলো? এখনো ঘটেনি, একটু পরে ঘটবে। সে কথা ভেবেই মন খারাপ। হিয়ালি করছো কেন? আমি তো বুঝতে পারছি না। ততক্ষণে তারা ড্রয়িং রুমে এসে গেল। আব্দুল সাত্তার বলল, আগে নাস্তা খেয়ে নিয়ে এসো, তারপর বুঝিয়ে বলবো। একসঙ্গে খাবো বলে এখনো খাইনি। সে কি? সে কথা তো তুমি কাল বলনি। ভেবেছিলাম সকালে যখন আসতে বলেছি তুমি বুঝবে। যাকগে, আমারই ভুল হয়েছে। চা বা কফি তো চলবে? তা চলবে। জমিলার হাতে নাস্তার ট্রে সহ রাইসা বেগমকে ঢুকতে দেখে তাসনিম সালাম বিনিময় করে বলল, ফুপু আম্মা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি মা, তুমি ভালো আছো? জি ভালো। তুমি এত দেরি করলে কেন? নাও নাস্তা খাও। আমি নাস্তা খেয়ে এসেছি, শুধু কফি খাবো। রাইসা বেগম অবাক কণ্ঠে আব্দুল সাত্তারের দিকে তাকিয়ে বললেন, তুই যে বললি তাসনিম এখানে এসে নাস্তা করবে। তারপর তাসনিমকে বললেন, জানো মা, সে 8টা থেকে নাস্তা খেতে বলছি। বললেই বলে তুমি এলে একসঙ্গে খাবে। আব্দুল সাত্তার বলল, আমি ওকে শুধু আসতে বলেছিলাম, নাস্তা খাওয়ার কথা বলতে ভুলে গিয়েছিলাম। রাইসা বেগম তাসনিমকে বললেন, তুমি দুপুরে এখানে খাবে, দরকার মনে করলে বাসায় ফোন করে দাও। ঠিক আছে ফুপু আম্মা, তাই খাবো। নাস্তা খাওয়ার পর আব্দুল সাত্তার তাসনিমকে নিয়ে বেডরুমে এসে দুজন দুটো সোফায় বসলো। তাসনিম বলল, উম্মে কুলসুমকে দেখছে না যে? ওরা একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে 2 দিন আগে চলে গেছে। আজ নাস্তার টেবিলে আব্বু বললেন, তোর সেই অলরাউন্ডার ছেলেটাকে একদিন নিয়ে আসতে বলেছিলাম, আনলি না যে? আব্দুল সাত্তার হেসে উঠে বলল, উনি আমাকে অলরাউন্ডার বললেন কেন? যেদিন আব্বুকে তোমার কথা বলেছিলাম সেদিন অনেক রকম গুণের কথা বলেছিলাম, তাই বলেছেন। কি কি গুণের কথা বলেছিলে বলো তো শুনি। তাসনিম আব্বুকে যা কিছু বলেছিল সেসব বলল, এত গুণের কথা শুনেই তোমাকে বাসায় নিয়ে যেতে বলেছিলেন। আজ বেরোবার আগে তোমাকে কাল নিয়ে আসবে বলতে থাকবেন বলেছেন। এবার মন খারাপের ব্যাপারটা বলো। তার আগে 2-1টা প্রশ্ন করব। বেশ তো করো। তুমি আমাকে কতটা ভালোবাসো বলতে পারো? তাসনিম আহত স্বরে বলল,
তাকে তুমি জানো না? জানি, তবু তোমার মুখে শুনতে চাই। ভালোবাসার পরিমাণ বা পরিমাপ নেই, সে কথা তুমিও জানো। তবু যখন শুনতে চাচ্ছ তখন বলবো, সারা পৃথিবীর 7 সমুদ্রের জল রাশির মতো পরিমাণ ও পরিমাপ তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। তুমি কি জানো লাভ অলওয়েজ টিয়ার্স? জানি। কোনো কারণে তোমার আব্বু যদি আমাকে ঘৃণা করেন অথবা আমার সঙ্গে বিয়ে দিতে না চান, তাহলে কি করবে? জানি না এরকম প্রশ্ন কেন করছো, তবু বলবো, ওই 7 সমুদ্রের জলরাশিতে আজীবন সাঁতার কেটে তীরে ওঠার চেষ্টা করব। তাসনিমের ভালোবাসার গভীরতা জেনে আনন্দে ও আতঙ্কে আব্দুল সাত্তারের চোখে পানি আসার উপক্রম হলো। সামলে নিয়ে বলল, শোনো তাহলে, তোমার আব্বু আর আমার আব্বু বাল্য বন্ধু ছিলেন। তোমাদের দেশের বাড়ির পাশের গ্রামে আমাদের বাড়ি। ক্লাস 6 থেকে MA পাশ করার পরও সে বন্ধুত্ব ছিল। তারপর কিভাবে তাদের শত্রুতা হলো সেসব বলল, আব্বু কয়েকবার মিলমিশ করার চেষ্টা করেছে, কিন্তু উনি প্রতিবারই অপমান করে তাড়িয়ে দিয়েছেন। এখন নিশ্চয় বুঝতে পারছো আমি এক রাজাকারের ছেলে। রাজাকারের ছেলের সঙ্গে একজন মুক্তিযোদ্ধার মেয়ের বিয়ে দিবেন কি? নিশ্চয় দিবেন না। কথা শেষ করে তার চেহারার কোনো পরিবর্তন হয় কিনা জানার জন্য মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তাসনিমও তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এক সময়ে চোখ দুটো পানিতে ভরে উঠল এবং অল্পক্ষণের মধ্যে তা গাল বেয়ে টপ টপ করে পড়তে লাগলো। আব্দুল সাত্তার বলল, জানতাম এ কথা জানার পর তুমি প্রচন্ড আঘাত পাবে এবং কাল যখন তোমার আব্বু আমার পরিচয় জানার পর তোমাকে জানিয়ে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলবেন, তখন তুমি আমাকে ভুল বুঝতে। তাই এখন জানানো উচিত ভেবে জানালাম। তোমাকে কয়েকদিন সময় দিলাম, চিন্তা ভাবনা করে জানাবে। আর এরপরও যদি কাল তোমাদের বাসায় নিতে চাও তাহলে এসো, যাব। তাসনিম চোখ মুখ মুছে বলল, তুমি রাজাকারের ছেলে জেনেও প্রচন্ড আঘাত পাইনি, পেয়েছি এতদিন কথাটা জানাওনি বলে। আর চোখের পানি ফেলেছি তুমি আমার ভালোবাসাকে খুব হালকাভাবে নিয়েছো বলে। একটা কথা মনে রেখো, তুমি আব্বুর শত্রুর ছেলে হও আর রাজাকারের ছেলে হও, তাতে আমার ভালোবাসার এক বিন্দু কমবে না। আমার ভালোবাসাকে বিশ্বাস করতে পারোনি জেনে খুব কষ্ট পাচ্ছি। তারপর দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। বিশ্বাস করো তাসনিম, তোমার ভালোবাসা এতটুকু অবিশ্বাস করিনি, শুধু জানানো উচিত ভেবে বলেছি। আর তোমাকে চিন্তা করার ও তোমাদের বাসায় যাওয়ার ব্যাপারে যা বলেছি তা 7 সমুদ্রের জলরাশির গভীরতা পরীক্ষা করার জন্য একটু দুষ্টামি করেছি। এতে যদি অন্যায় হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। প্লিজ তাসনিম, ক্ষমা করে দাও। আর তা না হলে যা ইচ্ছা বলে আমারও পরীক্ষা নাও। তাসনিম সামনে নিয়ে বলল, আমার ভালোবাসার পরিধি ও গভীরতার চেয়ে তোমার যে কয়েক সহস্র গুণ বেশি তা অনেক আগেই জেনেছি। পরীক্ষা করলে আমিই ঠকে যাব। আর ক্ষমা করার কথা যে বললে তার কোনো প্রয়োজন নেই, কারণ তুমি যে আমার ভালোবাসাকে পরীক্ষা করছো তা বোঝা আমারও উচিত ছিল। এবার আমি 2-1টা প্রশ্ন করি। আব্দুল সাত্তার মৃদু হেসে বলল, অফকোর্স। তুমি সারাদিন কি এত কাজ করো যে রাতে খুব টায়ার্ড ফিল করো? প্রশ্নটা অবশ্য কাল রাতেই করেছিলাম। সুস্থ হওয়ার পর থেকে রাত 8টা পর্যন্ত অফিসের কাজ করতে হয়। তাসনিম খুব অবাক হয়ে বলল, তুমি কি চাকরি করো? না। তাহলে? নিজের অফিস? কোনো ব্যবসা শুরু করেছো? না। তাহলে খোলাখুলি বলছো না কেন? বললে রাগ করবে না বলো। না, করব না। সবকিছু বলতে গেলে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তুমি কিন্তু এখনো বাসায় ফোন করনি। টেবিলের উপর টেলিফোন সেট দেখে তাসনিম বাসায় ফোন করে জানিয়ে দিল, দুপুরে এক বন্ধুর বাসায় খাবে, বিকালে ফিরবে। আব্বুর নাম আব্দুল হামিদ ছাড়া আমার পুরো বায়োডাটাটা তোমাকে আগে বলেছি। তারপর ফুপা ফুপুর সম্পর্ক ও কিভাবে সে এখানে এলো এবং তাদের সমস্ত সম্পত্তির মালিক হলো সবকিছু বলল, পরীক্ষার পর অফিস করেছিলাম। দুর্ঘটনার কারণে প্রায় 5-6 মাস অফিস করতে পারিনি। সুস্থ হওয়ার পর অফিসে গিয়ে দেখি প্রচুর কাজ পড়ে আছে। তাছাড়া ম্যানেজার চাচা আমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন, বলেছেন এবার আমাকে অফিস চালাতে হবে। তাসনিম জিজ্ঞেস করলো, এত বড় অ্যাপার্টমেন্ট বাড়ির তত্ত্বাবধান কে করে? গেটের পাশে 2টো রুম দেখছো না? ওটা একটা অফিস। 3 জন লোক কাজ করে, ওদের উপরে দায়িত্ব দেওয়া আছে। আগে ফুপা শুধু হিসাব চেক করতেন, এখন আমি করি। তুমি তো জানতে আব্বু কিছুতেই রাজাকারের ছেলের সঙ্গে আমার বিয়ে দিবেন না, তবু কেন আমাকে ভালোবাসলে? তুমি জানো কিনা জানি না, সত্যিকার প্রেম ভালোবাসা আল্লাহর ইশারাতেই হয়। অবশ্য বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই তার ইশারাতে হয়। আমাদের ব্যাপারটাও তাই। তা না হলে 6 মাসের ব্যবধানে মাত্র 2বার দেখে তোমার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়লাম কেন?
তারপর বায়োডাটাটা জেনে এত হতাশ হয়ে পড়লাম যে খাওয়া দাওয়া ও ঘুম হারাম হতে বসেছিল। তোমাকে ভুলে যাওয়ার জন্য 6 মাস আপ্রাণ চেষ্টা করলাম। শরীর ও মন খুব ভেঙে পড়ল। আল্লাহর ইশারায় হঠাৎ একদিন একটা বুদ্ধি খেলে গেল। ব্যাস, তারপর থেকে ফোন করতে শুরু করে এই পর্যন্ত এলাম। কথা শেষ করে আব্দুল সাত্তার মৃদু হাসল। তাসনিমও মৃদু হেসে বলল, তা না হয় বুঝলাম, বুদ্ধিটা তো ব্যাখ্যা করলে না। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।